স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। খোদ আহত ব্যক্তি চেনেন না মামলার বাদী ও আসামিকে। তাকে ভুয়া আত্মীয় বানিয়ে তার পক্ষে আদালতে করা হয়েছে হত্যা চেষ্টা মামলা। আসামি করা হয় আরেক নিরপরাধ ব্যক্তিকে। তারপর আসামির কাছে মামলার কপি পাঠিয়ে প্রত্যাহার করার আশ্বাস দিয়ে চাওয়া হয় অর্থ। রাজধানীর পল্টনে এমনই ঘটনার চিত্র উঠে এসেছে মঞ্জু হোসেনের ক্যামেরায় ইকবাল অনিকের অনুসন্ধানে। জুলাই অভ্যুত্থানে পরবর্তী ঢালাও এবং ভুয়া মামলার নানা অসঙ্গতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। আহত মোবারক মিয়ার চাচাতো ভাইয়ের করা মামলায় ৩৩ নম্বর আসামি করা হয় মঞ্জুর আহমেদ মজুমদারকে। তিনি থাকেন উত্তরায়, পেশায় ব্যবসায়ী। পল্টনের একটি হত্যা চেষ্টায় মামলায় তাকেও আসামি করা হয়েছে। মঞ্জুর আহমেদ জানান, তিনি জানতেন না তিনি কোন মামলার আসামি। হঠাৎ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কাছে মামলার কপি পাঠানো হয়। মেসেজে লেখা হয়, পল্টনে একটি হত্যা চেষ্টা মামলায় আপনি হুকুমের আসামি, সাবধানে থাকেন। পরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে জানানো হয় টাকা দিলেই মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে। এই ধরনের অসত্য একটা ভুয়া গায়েবী মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে অনলি ফর চাঁদা ইস্যুর জন্য। তারা এই মামলা বাণিজ্য করে অনতি বিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের জন্য আমি আবেদন জানাচ্ছি। মঞ্জুর আহমেদ কিভাবে আসামি হন এমন প্রশ্ন স্থানীয়দেরও। বেঁচে থেকেও কি শান্তিতে থাকতে পারবো না? এর জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল? আমরা আসলে পরিত্রাণ চাই। আমরা কেন এইভাবে মজলুমের শিকার হব? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা আগেও কামনা করছি, এখনও কামনা করি। আমরা চাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে, কোনো চাঁদাবাজ যাতে আমাদেরকে কোনোভাবেই ঘায়েল না করতে পারে। গেল ২৪শে জানুয়ারি ৪৯ জনকে আসামি করে নাহিদ আল মামুন নামের এক ব্যক্তি মোবারক মিয়ার চাচাতো ভাই পরিচয় দিয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কে এই নাহিদ আল মামুন? মামলার এজাহারের ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। সরাসরি দেখা করার জন্য ফোন দেয়া হয় মামলার বাদী নাহিদকে। তিনি কখনো অসুস্থ, আবার কখনো ব্যস্ত আছেন বলে কেটে দেন ফোন। আপনার চাচাতো ভাই কোথায় আছে? 104F1 কোনটা? এবার নাহিদ আল মামুনের এজাহারে যে ঠিকানা ব্যবহার করেছেন সেখানে যায় ডিবিসি নিউজ, কিন্তু এ নামের কোনো অস্তিত্বই মেলেনি। বাড়ির মালিক আর স্থানীয়রাও চেনেন না এ নামের কাউকে। 14-15 বছর আমি এই গলিতে, এই যে 104/1 সরকার হাউসে, কিন্তু আমি কখনো ওনারা দেখি নাই এখানে। আমরা তো এখানকার, আমরা যদি না এটা বুয়া টেকে না দিই মানুষের থেকে এই জিনিসটা করতেছে ভাই, টাকা টুকু আদায় করতেছে। মামলার বাদী নাহিদ আল মামুনের খোঁজে টানা 2 দিন গিয়েও না পেয়ে আবার তাকে ফোন দেয়া হলে আর ধরেননি। নাহিদ আল মামুন মামলার এজাহারে নিজের যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন তাও যাচাই করে ডিবিসি নিউজ। অনুসন্ধানে বেরিয়ে আসে এক নারীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করছেন নাহিদ। মামলার বাদী নাহিদকে না পেয়ে এবার তার চাচাতো ভাই আহত মোবারক মিয়ার খোঁজে ডিবিসি নিউজ। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা মেলে মোবারক মিয়ার। জানা যায় মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় অটোরিকশা চালান। 23 আগস্ট সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে আহত হন। মোবারককে প্রশ্ন করা হয় নাহিদ আল মামুন নামের তার কোনো চাচাতো ভাই আছে কিনা। তিনি জানান, ভাই তো দূরের কথা, কোনো আত্মীয়ও নেই। তাকে আহত দেখিয়ে যে মামলা করা হয়েছে তাও তিনি জানেন না। এই যে ছবিটা আপনাকে দেখালাম, এই ছবিটাকে মানুষটাকে কি আপনি চেনেন? না, চিনি। আমি তো দেখি নাই, আমার বাড়িতে বাড়ি আমার লোকের তো কোনো যোগাযোগ করে নাই। চাচাতো ভাই নাকি খালাতো ভাই আমি তো জানি, চিনি। পরে কথা হয় মোবারক মিয়ার বোন সোমার সাথে। বাদী নাহিদ আল মামুনের জাতীয় পরিচয়পত্রের ছবি দেখালেও তিনি চেনেন না। এরই নাম তো নাহিদ আল মামুন? না, এই ছেলে না, আমার চাচাতো ভাই। এই ছেলেই তো মামলাটা করছে, দেখেন আপনি। না, ও না তো। পুলিশ মহাপরিদর্শক বলেন, কিছু অসাধু ব্যক্তি জুলাই আগস্টের মামলার নামে চাঁদাবাজি করছে। তাদের তথ্য পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি। এরকম টাউট টাইপ লোক তারা পুলিশের সাথে ডিসকাস করে আসামিকে ভয় দেখিয়ে যে আপনার নামে তো মামলা আছে, তো টাকা দেন, আপনারটা বাদ দিয়ে দিব। এগুলো কাউকে টাকা পয়সা দিয়েন না, নিরীহ হলে আপনাকে গ্রেফতার করার কোনো সুযোগই নাই। যদি এরকম কোনো কিছু বুঝেন যেন আমাদেরকে
জানান আর কি যে এরকম আমাকে কেউ টাকা চাচ্ছে অথবা ইয়ে করছে। মামলায় ব্যবহার করা নাহিদ আল মামুনের নম্বর হোয়াটসঅ্যাপে ব্যারিস্টার কবির নাম দেয়া। আর এরকম ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এটা ক্রিমিনাল অফেন্স। সে প্রকৃত অ্যাডভোকেট না হয়েছে প্রতারণা করলো মানুষের সাথে। এই যে প্রতারণা করলো, এটার বিচার সংশ্লিষ্ট বার যদি তাকে ধরতে পারে তারাও করতে পারে, অথবা বার কাউন্সিলেও রেফার করতে পারে। দেশের মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন সেজন্য আইনজীবী সমিতিগুলোতেও নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তাহলে তারা বার কাউন্সিলে তারা আবেদন করতে পারে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে যানজটে আর্থিক ক্ষতি বছরে 55,000 কোটি টাকা, আর প্রতিদিন নষ্ট হচ্ছে 80 লাখ কর্মঘণ্টা। ঢাকার 2 সিটির তীব্র যানজট নিয়ে গবেষণা প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন তথ্য। ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি, পাবলিক বাসের স্বল্পতা, নিয়ম না মানাকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যানজটের। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আজ থাকছে 4র্থ পর্ব। এভাবে অনড় থমকে আছে ঢাকা মহানগর। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে 80 লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি দিনে 150 কোটি টাকা, যা বছরে 55,000 কোটি টাকার বেশি। এর মধ্যে দিনে শুধু 137 কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে। অন্য এক গবেষণায় দেখা যায় 2004 সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে 21.2 কিলোমিটার, আর 2025 সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় 4.5 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম। ঢাকার 2 সিটিতে 110টি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না। যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে, তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাবা এখন যাত্রী এভাবে আসে, দৌড় দিয়ে আসেন, কি করবো এখন? আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক, আমরাও যাতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠাইতে পারি। মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্র বিশেষে অসচেতনতা। যারা চালক, যারা যাত্রী, পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো, আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যেত। বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা। সড়কের পরিমাণ কম, সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা। পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন। এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি। ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় 4.5-5 কিলোমিটারে নেমে এসেছে। যেহেতু গণপরিবহন নাই, এখানে ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল এবং পায়ে চালিত রিক্সা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে। পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান, যানজট সমস্যাটি বহুমাত্রিক। গণপরিবহন হওয়া মানে হচ্ছে যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই। সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারগুলি সরিয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব, তাহলেই কিছুটা সম্ভাবনা আছে। ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো, ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানার মামলায়ও করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। সব প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। 13 জন আরও আছে, ও চিনে না, ঠিক আছে, চিনে না। রাত ভরিয়ার সাথে সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছে, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। আবাসিক হোটেলে তার বান্ধবীকে সারা রাত আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ করেছেন এই নারী।
10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী, সঙ্গে ছিলেন তার বান্ধবীও। এ ঘটনার মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। ভবনের ৫ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক শাহজাহানকে। তিনি জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। এটা আমরা জানালে কি করে বাবা, আমাদের ক্ষমতা আছে। কতগুলো মেয়ে আসতো এখানে? এই 5-6টা আইতা দিনে আসল মালিককে এইগুলো জানতো। শাহজাহানের কথায় মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য। অভিযানের আগের রাতেও হোটেলে এসেছিল পুলিশ। তার দাবি, হোটেলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অবগত পুলিশও। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। এদিকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চান না পুলিশের এই কর্মকর্তা। আমরা কথা বলতেছি ভাই, কথা বলতেছি প্লিজ। হোটেলে অনৈতিক কাজ হচ্ছে, এটা কি আপনাদের নলেজে ছিল কিনা? প্লিজ ভাই, কথা বলতেছি ভাই। আপনারা কি উত্তর দিবেন না? ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। পাসপোর্ট জটিলতা সহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয় তাদের। সহযোগিতা তো দূরের কথা, উল্টো শারীরিক লাঞ্ছনার অভিযোগও আছে। কর্মীদের ভোগান্তি নিরসনে সরকার দূতাবাসকে সতর্ক করলেও তা আমলে নিচ্ছে না বেশ কিছু কর্মকর্তা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকায় এমনটি ঘটছে। মোহাম্মদ ইউনুস 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশি বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনকে নানা নির্দেশনা দেওয়া হয়, কিন্তু বাস্তবে এসব নির্দেশনা পাত্তা না দেওয়ার অভিযোগ প্রবাসীদের। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের পাসপোর্ট সহ নানান জটিলতায় পড়তে হয়। মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন এসব সংকট নিরসন না করে উল্টো হয়রানি করে। আমার বলতাছে ইমার্জেন্সি আমার বইটা দিলে আমার বই ভিসাটা রিনিউ হবে, কিন্তু আমি অন পর্যন্ত বই হাতে পাইতেছি না। বর্তমান সময়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যবস্থা খুবই কঠোর হয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে। সামান্য একটা পাসপোর্ট রিনিউর ব্যাপারের জন্য যদি তারা সারা জীবনের জন্য মালয়েশিয়া ছাড়তে হয়, তাদেরকে জেল কাটতে হয়, এই দায়ভার আসলে কে নিবে? অক্টোবরে পাসপোর্ট করতে দিছি, এখনো পর্যন্ত পাসপোর্টটা অনলাইনে হয় না। ইভেন কি ইএসকেলও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে পারতেছি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, পাসপোর্ট সহ সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে। আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় হয়রানির ঘটনা ঘটছে। আসলে গুরুত্বটা আমরা কাকে দিচ্ছি? আমরা কি আসলে আমাদের প্রবাসীদেরকে গুরুত্ব দেই? আমি মনে বলছি কাগজে কলমে আসলে কত লোক যেতে পারলো, কত রেমিটেন্স আসলো, সেটা নিয়ে আমরা যতটুকু ভাবি, তার তুলনায় সেই মানুষগুলো যে মানবিক মর্যাদা সেটুকু আমরা দিই না বলি আমরা দেখি তার পাসপোর্ট, টিকিট, মেডিকেল সব জায়গায় হয়রানি। হাইকমিশনের সেবা নিতে গিয়ে আর যেন হয়রানি ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জোবাইরপন্থীদের ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ এই ধাপে টঙ্গীর তুরাগ তীরে দেশের 22 জেলার মুসল্লিরা সমবেত হয়েছেন। আগামীকাল আখেরি মোনাজাত শেষ হবে এই আয়োজনের। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মানুষ আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন। আজও দিনব্যাপী চলবে নানাবিধ কার্যক্রম। আসরের নামাজের পর যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান, এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত। এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট ছোট দলগুলো রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়তি প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে এখন পর্যন্ত অসুস্থতাজনিত কারণে এবারের প্রথম ধাপের ইজতেমায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম।
আরিফ, জোবাইরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি সমূহ এবং সেই সাথে ইজতেমা ময়দানের নিরাপত্তা সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, যে বিষয়টি জানতে যাচ্ছিলেন যে সার্বিক ব্যবস্থাপনা, কিন্তু আমরা গত পর্বেরটাও দেখেছি শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়াতে কিন্তু আসলে সফল হয়েছে। এর পাশাপাশি এবারও কিন্তু দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে, বাদ জোহর পর থেকে আমবানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। আজকেও ঠিক ফজরের পর আমবানের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানি মাওলানা যিনি আছেন ওবায়দুল, তার বয়ানের মাধ্যমে কিন্তু এই আজকের দিনটি শুরু হয়েছে। ইতিমধ্যে যেটা হচ্ছে যে আপাতত বয়ানটি বন্ধ আছে, সেই বয়ানের যে পরবর্তী কর্মসূচি সেটা কিন্তু এখন চলছে। খিতায় যে আলেমদের নিয়ে বয়ান, এছাড়াও পাশাপাশি মাদ্রাসা যারা শিক্ষার্থী আছে তাদের নিয়ে বয়ান করা হচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে আজকের যে আনুষ্ঠানিকতা, হেদায়েতি কিংবা নসিহত, এছাড়াও যে আরও আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার মধ্যে দিনের রাস্তা চলার যে সহজ পদ্ধতি বা কিভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, এর পাশাপাশি তাদের দিনের যে দিল শক্ত করার যে বিষয়টি ইসলামের পথে, সেটার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এখানে অনেকেই আছেন আমার সাথে, একটু কথা বলতে চাই। আপনি এসেছেন কোত্থেকে? আমি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে। আচ্ছা, এখানে কি ধরনের হেদায়েতের জন্য তো আসছেন? সবাইকে তো আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, তা আপনাকে যদি হেদায়েত দেওয়া হয় তাহলে কি করবেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বহু হাজার মাইল থেকে ইজতেমাতে এসেছি, খুব ভালোই লেগেছে এবং খুব শৃঙ্খলা বাজার সভা চলছি। এখান থেকে হেদায়েত পেয়ে কি করবেন? নামাজ কালাম করবো, আল্লাহকে করবো, আল্লাহর যে রসুলের সংবিধান যেভাবে আইন এভাবে মান করে চলবো। জি, অসংখ্য ধন্যবাদ। আফরিন, যেটা শুনছিলেন যে মূলত হচ্ছে এখান থেকে অর্জিত শিক্ষাটাই তারা পরবর্তীতে কাজে লাগাবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, এবং কি তারা এইখান থেকে বিভিন্ন জায়গায় তারা সফর হিসেবে কিন্তু বেছে নেবেন। অনেকেই পরিবারের কাছে যাবেন, কেউ এলাকায় যাবেন, সেখানে গিয়েও কিন্তু তারা এই ইসলামের যে দাওয়াত বা শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো শিখে তারা সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করবেন। তো এই ছিল এখান থেকে আফরিন সবশেষ। নিশ্চয়ই আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি মেশিন অচল থাকায় দুর্ভোগে পদ্মা সেতুর দক্ষিণের 11 জেলার ক্যান্সার রোগীরা। বেসরকারিভাবে চিকিৎসার খরচ চালাতে না পারায় দিন দিন খারাপ হচ্ছে অনেকের শারীরিক অবস্থা। আর রাজধানীর মহাখালীতে পাঠালে দীর্ঘ অপেক্ষায় দুর্বিষহ হয়ে উঠছে তাদের বেঁচে থাকা। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগের কোবাল্ট-60 রেডিওথেরাপি মেশিন অচল হয় 2015 সালে, আর সেটিকে অকেজো ঘোষণা করা হয় 2019 সালে। ফলে 9 বছর ধরে বন্ধ ক্যান্সার আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা রেডিওথেরাপি। অসচ্ছল রোগীর পক্ষে বেসরকারিভাবে কিংবা ঢাকায় গিয়ে থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না, বাড়ছে মৃত্যু ঝুঁকি। আসলে ডাক্তার রেডিওথেরাপি দিয়েছে, কিন্তু আমাদের সামর্থ্য না থাকার কারণে ঢাকাতে যেতে পারি না। এই রেডিওথেরাপি না থাকার কারণেই অনেক রোগী বিভিন্ন সমস্যায় অর্থনৈতিকভাবে সঠিক চিকিৎসা পাইতেছে না, যার কারণে তারা অকালে মৃত্যুবরণ করতেছেন। কেমোথেরাপির 21 দিন পর রেডিওথেরাপির নিয়ম থাকলেও মহাখালীতে সিরিয়াল পাওয়া যায় 8 মাস পর। রেডিওথেরাপি প্রয়োজন এখনই এই মুহূর্তে, সেই পেশেন্টের 9 মাস পরে সিরিয়াল সে পায় মহাখালীতে ঘুরে। বরিশালে ব্যবস্থা নেই শেরেবাংলায়, যার জন্য আমরা ঢাকা মহাখালীতে গেছি রেডিওথেরাপির জন্য আমরা চেষ্টা করছি। তখন আমরা সিরিয়াল পাইছি 7 থেকে 8 মাস পর। মেশিনের জন্য একাধিকবার চাহিদাপত্র দেয়া হলেও মেলেনি বরাদ্দ। এই সরকারি চাহিদা চায় আমাদের কাছে, আমরা দিয়ে যাই, কাগজের পর কাগজ স্তূপ আছে আমাদের কাছে, কিন্তু আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো মেশিন বরাদ্দ দেওয়া হয় নাই। সরকার থেকে 4টি কোবাল্ট মেশিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও তা না পাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল না, আর বেশ কয়েকটা হাসপাতালে কিন্তু মেশিনগুলো দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের মেশিন নষ্ট হয়ে আছে। গভর্নমেন্ট 4টা মেডিকেল কলেজে মেশিন দেওয়ার প্ল্যান করেছিল, বাট সামহাউ ওটা বন্ধ হয়ে আছে। হয়তো খুব শীঘ্রই চালু হবে কিনা আমি জানি না, হয়তো হয়ে যেতে পারে। সমীক্ষা বলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 বছরে 780টি ক্যান্সার রোগীর 51 ভাগই ছিল পুরুষ, যার 32.25 ভাগ ফুসফুসে ও 49 ভাগ নারীর মধ্যে 36.32 ভাগ স্তন ক্যান্সারে আক্রান্ত। ডিবিসি নিউজ ডেস্ক।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মানবিক কারণে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। দেশটির পূর্বাঞ্চল দখলে নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তারা। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, চলতি বছরের শুরু থেকে কঙ্গো সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষের পর পূর্বাঞ্চলের রাজধানী গোমা সহ পুরো অঞ্চল দখলে নিয়েছে তারা। এতে ব্যাপক মানবিক সংকটে পড়ে দেশটি। জাতিসংঘ বলছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 900 জন, আহত হয়েছে প্রায় 3000 মানুষ, বাস্তুচ্যুত হয়ে পড়েছে 4 লাখেরও বেশি মানুষ। বিদ্রোহীদের এই ধরনের আক্রমণ কঙ্গোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও G7ভুক্ত দেশগুলো। এছাড়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের এলাকায় বিমান হামলা চালিয়ে হত্যার অভিযোগ তুলেছে কঙ্গোর আরেকটি বিদ্রোহী গোষ্ঠী রিভার অ্যালায়েন্স। গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণ করতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার কথা জানিয়েছে তার বিরোধিতা করেছে আরব দেশগুলো। স্থানীয় সময় সোমবার এই পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র একটি যৌথ চিঠি পাঠিয়েছে 5 আরব পররাষ্ট্রমন্ত্রী সহ একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা। দেশগুলোর মধ্যে রয়েছে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে গাজায় বাস্তুচ্যুতদের জন্য তাঁবু এবং আশ্রয় কেন্দ্র পাঠাতে বিভিন্ন দাতা সংস্থাগুলোকে আবেদন করেছে গাজা কর্তৃপক্ষ। পর্যাপ্ত বাসস্থানের অভাবে ঠান্ডা তাপমাত্রায় খোলা জায়গায় ঘুমোতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল রবিবার জেনিনে একযোগে 23টি ভবন বিস্ফোরণে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেনিনের একটি আবাসিক এলাকা। হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।